সন্ধ্যার পর চলে আসলাম মাঠে। অপেক্ষা করছি তানহার কল বা মেসেজের। অমনি কল আসলো একটা অপরিচিত নাম্বার। এটি রিসিভ করলাম। উপাস থেকে ভেসে আসলো তানহার গলার আওয়াজ। কি করছো? আমি বললাম, এই তো মাঠে আসলাম, হাঁটছি একা একা। ফোন কেনা হয়েছে? ও বলল, হয়েছে। এখন থেকে রোজ তোমাকে ফোন করে বিরক্ত করব। যখনই মন চাইবে তখনই কল দিব। আমি হালকা নিচু স্বরে বললাম, তাই নাকি? ভালো। তা কি করছো এখন? ও বলল, তোমার কি হয়েছে বলো তো? শোনো, আমি আজ তোমাকে একটা কথা সোজাসাপটা বলে দিচ্ছি। আমার কাছে কখনো কোনো কিছু হাইড করবা না। যাই হয়ে যাক না কেন সব কিছু আমার সাথে শেয়ার করবা। এবার বলো, কি হয়েছে তোমার? ও যে শুধু একটা মোটা মেয়ে তাই না, ও একজন সাংঘাতিক মেয়েও বটে। আমার নিঃশ্বাস শুনে ধরে ফেলে আমি কেমন আছি বা না আছি। এবার ওকে বললাম, ঈশিতাকে চিনতে না তুমি? ও বলল, চিনতাম। কি হয়েছে ঈশিতার? আমি বললাম, ঈশিতা এখন প্রেগনেন্ট, তবে বিষয়টি এখনও ছড়ায়নি। আমরা চেষ্টা করছি এটা কি করে মিটমাট করা যায়। ও বলে, কি বলো এসব? কি করে হলো এটা? আমি বললাম, সাদিক নামের একটা ছেলে করেছে এটা। ওদের দুজনের মধ্যে 6 মাসের রিলেশন চলছে। ঈশিতার ভাষ্যমতে তাকে জোর করে ভয় দেখিয়ে এসব করা হয়েছে এবং এরপর থেকে সবসময় তাকে ভয়ে ভয়ে রাখা হচ্ছে। এখন কি করি বলো তো? ও বলল, বিয়ে ছাড়া আমি কোনো সমাধান দেখছি না। সাদিক কি বলে এখন? ও কি বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে? আমি বললাম, না, সে পর্যন্ত আমরা যাইনি এখনো। আর বিয়ে কি মুখের কথা নাকি? একবার ভাবো তো, ঈশিতা প্রেগনেন্ট এটা ওর পরিবারের কেউ জানে না। আর সাদিকের কি আছে না আছে সে বিষয়ে কোনো ধারণাও নেই আমাদের। এবার ও বলল, আচ্ছা, কি হয় না হয় আমাকে জানিও। আমি বললাম, আচ্ছা, জানাবো নে। ও বলল, এবার কি তাহলে ফোন রেখে দিবা? আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, তোমার ইচ্ছা। চাইলে কথা বলতেও পারো, আবার চাইলে রেখেও দিতে পারো। ও বলল, এভাবে বলছো কেন? আমারও তো মন চায় তোমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলি, তাই না? আমি বললাম, হয়তো। ও বলল, হয়তো কেন? বিলিভ করো না নাকি? আমি বললাম, আমি সেভাবে কথাটি বলিনি। এবার ও বলল, দেখো, আমি বুঝতে পারছি তোমার মনে এখন কি চলছে। আমি যদি আজ সেখানে থাকতাম তাহলে তোমাদেরকে সাথে নিয়ে ঈশিতা আর সাদিকের পরিবারের সাথে কথা বলতাম। বিষয়টা তাদের নিজেদের মধ্যে মীমাংসা করার চেষ্টা করতাম। তুমিও সেটা করে দেখতে পারো। আর শোনো, তুমিও এখনো এতটা বড় হওনি, যথেষ্ট ছোট তুমি। এখন ঈশিতার সহপাঠী হিসাবে তোমার দায়িত্ব হবে আরও তাদের প্রত্যেকের ফ্যামিলিকে বিষয়টা জানানো, এবং সেটাও খুব কেয়ারফুলি ভাবে, কারণ বিষয়টা খুবই সেনসিটিভ। এর সাথে ঈশিতার বাঁচা মরা জড়িত আছে। ও আর হ্যাঁ, ঈশিতার সময়টা এখন খুবই রিস্কের। ওর মাথায় যে কোনো সময় যে কোনো কিছু চেপে বসতে পারে। ও সুইসাইড করার কথা ভাবতে পারে। সেটা কি করবে? আমি বললাম, বিষয়টা মাথায় ছিল আমার। এজন্য ঋতুকে আজ ঈশিতার বাসায় যেতে বলেছিলাম, যেন সব কিছু জেনে আমাকে ইনফর্ম করে। এরপর আমি স্টেপ নিব। ও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভেরি গুড। এই জন্যই তোমাকে এত ভালোবাসি। সব কিছু নিয়েই তুমি ভাবো। আমি বললাম, কেন? সব কিছু নিয়ে না ভাবলে কি কেয়ারলেস ছেলেটাকে ভালোবাসতে না নাকি? ও বলল, আমি কি তোমায় কেয়ারলেস বলেছি? আমি বললাম, তা বলনি। বলছি যে যদি আমি সব কিছু নিয়ে না ভাবতাম তাহলে তো কেয়ারলেস ছেলেই থাকতাম। তখন কি ভালোবাসতে না আমায়? এবার ও বলল, শোনো, তুমি যদি কেয়ারলেস হতে তাহলে আমিও হয়তো এত মোটা হতাম না। যেখানে বর্তমান এই আমার কোনো অস্তিত্বই থাকতো না, সেখানে তোমাকে ভালোবাসা বা না বাসার তো কোনো প্রশ্নই আসতো না, তাই না? ওর কথা শুনে হেসে দিলাম আমি। আমার হাসি শুনে সেও হেসে দিল। দুজনেই কিছুক্ষণ হাসলাম। থামার পর ও বলল, শোনো, ঈশিতার বিষয়টি নিয়ে আমি বেশ চিন্তিত। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, না হয় ও যে কোনো সময় সুইসাইড করতে পারে। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। আই নো ইউর অ্যাবিলিটি, ইউ ক্যান ডু ইট। আর আমি তো সবসময় আছি তোমার সাথে, তোমার পাশে। আমি চাই তুমি ঈশিতার জন্য কিছু করো। ও যে আমাদের সহপাঠী শুধুমাত্র সেজন্যই আমি বলছি না, সবার আগে ও একজন মানুষ। তুমি মানুষের জন্য কিছু করো। কথাগুলো বলে ও ফোনটা রেখে দিল। বলল, কাল আবার কথা হবে। আমি এখন অপেক্ষায় আছি ঋতুর ফোনের। ওর থেকে আমার বেশ কিছু ইনফরমেশন জানতে হবে। ঈশিতাকে বাঁচাতে হবে। তখনও মাঠেই আমি ঋতুর ফোনের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় রবিন কল দিল। ধরলাম আমি। ওপাশ থেকে ও বলে উঠল, খবর শুনেছিস কিছু? আমি বললাম, কই না তো, কিসের খবর? ও বলল, কিছুক্ষণ আগে ঈশিতা নাকি সাদিকের সাথে পালিয়ে গেছে। আমি বললাম, মাথা ঠিক আছে তোর? ও
এসব তুই কোত্থেকে শুনলি? ও বলল, একদম টাটকা খবর, কোনো ভেজাল নেই। আমি এখন ওদের বাসার সামনেই। আমি বললাম, কি বলছিস এসব? কখন গেল? আর তুই ওদের বাসার সামনে কি করতে গিয়েছিস? ও বলল, আমি খবরটা আসরের পর শুনি, তবে বিশ্বাস করিনি। তোকেও কল দেয়নি, পরে ভুয়া খবর হলে আমাকে আস্ত রাখবি না। তা একটু আগে এলাম ওদের বাসায়, এসে দেখলাম সত্যি চলে গেছে। আমার গলার স্বর নেমে এলো। ভেবেছিলাম বাড়ি ফিরবো, তখনই দাঁড়ানো থেকে দপাস করে মাঠের ঘাসে বসে পড়লাম। ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। এমন সময় ও বলল, আরেকটা সংবাদ আছে। আমি বললাম, কি সংবাদ? ও বলল, যাওয়ার সময় ঈশিতা নগদ 40,000 টাকা আর ওর মায়ের সকল গহনাও নাকি নিয়ে গেছে। তাও আবার গহনা নাকি প্রায় 4.5 ভরির মতো হবে। ওকে বললাম, সাদিকের সাথে যে পালিয়েছে সেটা কি করে জানলি? ও বলল, একটা নোট রেখে গেছে ও, যাতে সাদিকের নাম উল্লেখ করা রয়েছে। আমি জানতে চাইলাম, এরকম দিনের বেলায় চলে গেল, ওদের ঘরে কি কেউ ছিল না? ও বলল, থাকবে কে, ওর বাবা তো ব্যবসা করে, আর ওর মা নাকি ডাক্তারের কাছে গিয়েছিল, বাসা খালিই ছিল। আর কিছু না বলে ফোনটা রেখে দিলাম আমি। আমার সব প্ল্যান ভেস্তে গেল। ওর কাছে কয়েকটা দিন সময় চেয়েছিলাম সব কিছু ঠিক করে দিব বলে, সেই সুযোগটুকু আর পেলাম না। খুব খারাপ লাগছিল আমার। প্রেম ভালোবাসা কি আজব! একজন মেয়ে একজন ছেলেকে ভালোবেসে কত সহজেই তার হাত ধরে ঘর থেকে বেরিয়ে যায়। যে বাবা মা তাদের জন্ম দিল, লালন পালন করলো, পড়াশোনা করালো, নিমিষেই তাদেরকে বলে পরের ঘরের একটা ছেলের হাত ধরে সব ছেড়ে চলে যেতেও দ্বিধাবোধ করে না। ভালোবাসা যদি উন্মাদ না হতো, তাহলে এসব আদৌ কি সম্ভব হতো কখনো? ভাবলাম তানহাকে বিষয়টা জানাই। মেসেজ পাঠালাম ওকে, কি করছো? একটা জরুরি বিষয় কথা ছিল তোমার সাথে, কল দিব? তানহা রিপ্লাই দিল, দাও। কল দিলাম ওকে, রিসিভ করলো। আমি চুপচাপ হয়ে আছি, কিছু বলছি না। ও বলল, মেসেজে না বললা কি যেন জরুরি কথা আছে, তা চুপ করে আসো যে? এবারও আমি কিছু বললাম না, চুপ করেই রইলাম। ও বলল, বলবা তো কিছু, কোনো সমস্যা হয়েছে কি? এবারও কোনো উত্তর দিলাম না। ও ভয় পেয়ে গেল, ভাবলো হয়তো কোনো কিছু হয়েছে আমার। একটুর জন্য প্রায় কেঁদেই দিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে আমি বললাম, তোমার কথাগুলো শুনছি, ভালো লাগছে, কথা বলতে থাকো। আজ সারা রাত মাঠে বসে তোমার কথা শুধু শুনবো। এবার ও বলল, তোমার ঠিক কি হয়েছে একটু খুলে বলো তো আমায়, কী সব আজগুবি কথাবার্তা বলতেছো? আমি বললাম, আজগুবি নয়, তুমি কথা বলতে থাকো, আমি শুনি। ও একটু রেগে গেল, এবার বলল, তুমি সব কথা পেটের ভেতর নিয়ে বসে থাকো, আমাকে কিছু বলতে হবে না, ফোন রাখছি আমি, বাই। এই বলে ও ফোনটা রেখে দিল। আমিও বুঝতে পারছিলাম না ওকে কথাটি বলবো কি বলবো না। আগে ভেবেছিলাম বলবো, কিন্তু পরে কল দেওয়ার পর আবার দোটানায় পড়ে গেলাম। কিছুক্ষণ ভাবার পর আবার কল দিলাম ওকে, রিসিভ করলো না। আবারও কল দিলাম, এবারও রিসিভ করলো না। ভাবলাম হয়তো ফোন রেখে পড়তে বসে গেছে, আর কল দিলাম না। রাত 1:30টার দিকে আমার ফোনে একটা কল আসলো। ফোন হাতে নিয়ে দেখি তানহার মায়ের নাম্বার। ভাবলাম হয়তো ভুলভাল দেখছি, চোখ কষলে আবারও তাকালাম, না ঠিকই দেখছি, তানহার মায়ের নাম্বারই এটি। কল শেষ হয়ে গেল, ধরলাম না আমি। তানহার নাম্বারে এবার কল দিলাম, ওর নাম্বারটি বন্ধ বলছে। কিছুটা ঘাবড়ে গেলাম। এবার কল দিলাম তানহার মায়ের নাম্বারে, কল ধরলো। ভয়ে ভয়ে ফোনটা কানের কাছে নিলাম। উপাস থেকে মৃদু স্বরে কান্নার আওয়াজ ভেসে আসলো আমার কানে। ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো আমার। তানহার স্বর এটা। জিজ্ঞেস করলাম, তানহা তুমি ঠিক আছো তো? ও কেঁদেই যাচ্ছে। আবারও জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমার গলার আওয়াজ শুনে যেন ওর কান্নাটা আরও বেড়ে গেল। ওকে জিজ্ঞেস করলাম, তোমার কি শরীর খারাপ বা কেউ কিছু বলেছে তোমায়? ও কোনো কথাই বলতে পারছিল না, অনবরত কেঁদেই যাচ্ছিল। আমার ভেতরে কেমন যেন এক ধরনের অস্বস্তি কাজ করতে লাগলো। আমি ওকে কি বলবো না বলবো ভেবে পাচ্ছিলাম না। অনেকক্ষণ ধরে ওর কান্না শুনলাম আমি। এর চেয়ে নিজের মৃত্যু শ্রেয় ছিল। সহ্য হচ্ছিল না আমার। হঠাৎ ওই বলে উঠল, আব্বুর মোটো ট্রান্সফার হয়নি, তিনি নিজেই আবেদন করে টাকা খরচ করে ট্রান্সফার নিয়ে এখানে এসেছেন। আমি ওর কথা শুনে বললাম, আরে বোকা, এতে এত কাদার কি আছে? হয়তো উনি ওনার সুবিধার জন্যই বদলি হয়ে গেছেন সেখানে। কেঁদো না প্লিজ। ও আরও কাঁদতে লাগলো। বুঝে উঠতে পারছিলাম না কি করে ওর কান্না থামাবো। কেঁদে কেঁদে বলতে লাগলো, তোমাকে নিয়ে আমি ডায়েরিতে অনেক কিছু লিখেছিলাম। আমার 4টে ডায়েরি আছে, সবগুলোতেই শুধু তোমাকে নিয়েই সব লেখা।
একদিন আমি কলেজে ছিলাম, এমন সময় আব্বু একটা জরুরি ফোন নাম্বার লেখার জন্য কাগজ খুঁজতে আমার রুমে ঢুকেন। তখন কোনো খাতা না পেয়ে তিনি আমার ডায়েরিগুলো হাতে নেন এবং পৃষ্ঠা উল্টে ওইসব লেখা দেখে ফেলেন। সব লেখা পড়ে নেন উনি, আর সব জানার পর তিনি সিদ্ধান্ত নেন ওই জায়গা ছেড়ে দিবেন। এজন্যই তিনি এই ট্রান্সফারের নাটকটা সাজান, আমাকে নিয়ে তোমার থেকে দূরে চলে আসেন। আজ আম্মুকে সব বলল আব্বু। অনেক চেঁচামেচি করছিল তখন, কথাগুলো বলেও কান্নায় ভেঙে পড়ল। আমারও তখন নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না, আমি শুধু শুনেই যাচ্ছিলাম। এক পর্যায়ে নিজেকে সামলে ওকে বললাম, ভেবো না, সব বাবা মাই সন্তানের ভালো চান। উনি যেটি করেছেন তাতে কোনো দোষ নেই, ওনার জায়গায় আর কেউ হলে হয়তো এটাই করতো। বাদ দাও তো সব, মন খারাপ করো না, আমি দেখছি কি করা যায়। অনেক রাত হয়েছে, প্লিজ ঘুমাও এখন। ও অনবরত কেঁদেই চলছে। আমি বললাম, তোমার নাম্বারে কল দিয়েছিলাম, বন্ধ বলল। চার্জ নেই নাকি? ও বলল, আমার ফোন বাবা নিয়ে গেছে। কথাটি শুনে অবাক হলাম আমি। বললাম, কেন? ফোন নিয়ে গেছে কেন? কিছু বলেছে কি ফোন নেওয়ার সময়? ও বলল, না, তেমন কিছু বলেনি, শুধু বলেছে 1 সপ্তাহের জন্য তোমার ফোন ব্যবহার বন্ধ, এরপর থেকে সবসময় ফোন ব্যবহার করতে পারবা, এটাই, আর কিছু বলেনি। এতক্ষণ সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এই কথাটা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার কেন জানি মনে হলো আমি আমার জীবন থেকে তানহাকে চিরকালের জন্য হারাতে চলেছি। তানহাকে এ নিয়ে কিছুই বললাম না আমি, কারণ আমার ধারণা ভুলও হতে পারে। ওকে বললাম, শোনো, কোনো বাবা মাই তার সন্তানের ক্ষতি হোক এমন কিছু করবে না, তোমার বাবা মাও না। আঙ্কেল যা করেছেন ভালোর জন্যই করেছেন, প্লিজ তুমি এসব নিয়ে ভেবো না। আর আমার সাথে তো তোমার এই 1 সপ্তাহে যোগাযোগ হবেই, তুমি আন্টির ফোন থেকে আমাকে মেসেজ পাঠিও, অসুবিধা নেই। এবার ঘুমাও প্লিজ। দুজনের জীবনের দিকে দিয়ে আসতে থাকা সম্ভাব্য জ্বরের কথা ওকে কিছুই বলিনি আমি, এমনকি সেসব কিছু বুঝতেও দেইনি। আমি জানি ওইসব ও জানলে যে কোনো কিছু একটা করে বসতে পারে। অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে ঘুমানোর জন্য রাজি করালাম। ও বুঝলো আমার কথা, ঘুমিয়ে পড়লো ও। হুট করে আমার জীবনে এত বড় জ্বর নেমে আসবে তা কখনো ভাবিনি আমি। আমার মন বলছিল তানহার বাবা ওর অজান্তে ওর বিয়ে ঠিক করে ফেলেছে, এজন্যই উনি 1 সপ্তাহের জন্য ওর থেকে ফোনটা নিয়ে নিয়েছে। এগুলো আমার মন বলছে, তবুও বারবার আমার অন্তরাত্মা বলে উঠছিল, হে আল্লাহ, আমার ধারণা যেন ভুল প্রমাণিত হয়, এমন কিছু যেন না হয় যা ঘটলে আমাদের দুজনের জীবনই বরবাদ হয়ে যাবে। আমি প্রচণ্ড কাঁদছিলাম তখন। যেখানে স্বপ্নগুলো সবেমাত্র উঠতে চাইছিল, তখনই এভাবে স্বপ্নের ডানা ভেঙে যাওয়ার উপক্রম হবে তা কখনো কল্পনাও করিনি। ওর কোনো ছবি আমার কাছে নেই, থাকার মাঝে ওর দেয়া ডায়েরি আর কলম, চশমার ঘড়িটিই আছে। রুমের লাইট অন করলাম, ডায়েরিটা বের করলাম ব্যাগ থেকে, ঘড়ি আর চশমা সামনে রাখলাম, এগুলো টেবিলের ওপর রেখে পায়চারি করা শুরু করলাম। এবার ভাবতে লাগলাম, আমি কি করা যায় এখন। একবার ভাবি আমি যা ভাবছি তা তো ভুলও হতে পারে, আবার ভাবছি যদি ভুল না হয়ে যা ভাবছি ঠিক হয়, তাই যদি হয় তখন কি হবে। আবার ভাবছি যদি যা ভাবছি তাই হয় তাহলে তানহার কি হবে। ও তো কখনোই ওর মনে আমার জায়গায় আর অন্য কাউকে বসাতে পারবে না, মরে যাবে ও। সব ধরনের দুশ্চিন্তা এসে জড়ো হতে লাগলো আমার মাথায়, পাগলের মতো হয়ে গেলাম আমি। টেবিল থেকে ওর দেয়া ঘড়িটি নিয়ে চুমু খেতে থাকলাম, চশমাটা নিয়েও চুমু খেলাম, ডায়েরিটা বুকে জড়িয়ে বিছানায় শুয়ে থাকি। এছাড়া এখন আর আমার কিছুই করার নাই। মাঝে মাঝে নিজেকে ভরসা দেই, যা ভাবছি তেমন কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে। আবার ভাবি যে লোকটি ট্রান্সফারের মতো এত বড় একটি নাটক সাজাতে পারলো, তার পক্ষে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বিয়ে ঠিক করে ফেলাটা তেমন বড় কোনো বিষয় নয়। বিছানায় গড়াগড়ি খেয়ে এসব ভাবি আর কাঁদি আমি। এগুলোতে যে ওর হাতের স্পর্শ মিশে আছে, এসব করতে করতে কখন যে রাত পেরিয়ে গেল টেরও পাইনি। এতদিন নামাজে যাইনি, আজান শুনে গোসল করে নামাজের জন্য মসজিদের পথে রওনা হলাম আমি। নামাজ পড়লাম, সকল মুসল্লিরা নামাজ শেষ করে দোয়া জিকির করে বেরিয়ে গেল। আমি বসেই রইলাম, রবের দরবারে 2 হাত উঠিয়ে মুনাজাত শুরু করলাম। বলতে লাগলাম, হে আল্লাহ, আমি জানি আমি তোমার অতি নগণ্য একজন পাপী বান্দা। আমি আজ তোমার কাছে আমার জন্য কিছুই চাইতে আসিনি, আমি এসেছি আমার তানহার জন্য চাইতে। মেয়েটা খুব সরল সোজা, আমি যে সকল ইঙ্গিত পেয়েছি তাতে আমার বুক ফেটে গেল, ওকে কিছুই বুঝতে দেইনি। জানি ওর সহ্য হবে না, আপনি আমাদের ওপর দয়া করুন। পৃথিবীতে আপনি ওকে আমার জোড়া হিসাবে যদি সৃষ্টি করে থাকেন তাহলে সকল কিছু সমাধান করে দিন, আর যদি আমি ওর ভাগ্যে না থাকি তাহলেও সব কিছুর মীমাংসা করে দিন। আমি সব কিছু সহ্য করতে পারলেও
ওর চোখের পানি সহ্য করতে পারবো না। ও আমার হোক আর নাই হোক, আমি ওর সুখ চাই, আমি ওকে সুখী দেখতে চাই। মুনাজাত শেষে মসজিদ থেকে বেরিয়ে এলাম আমি। বাইরে এসে একজন মুরব্বির সাথে দেখা হলো। আমাকে চিনেন তিনি। আমাকে দেখে বললেন, কি শুনতেছি, গতকাল নাকি তোমাদের কলেজের এক ছেলে এক মেয়েকে নিয়ে পালিয়েছে? আমি নিচু সুরে বললাম, আমিও শুনেছি। আমার উত্তর শুনে উনি তার পথ ধরে যেতে যেতে বললেন, আজকালকার পোলাপানদের উপরে কোনো বিশ্বাস নাই। কি হবে ওদেরকে এত পড়াশোনা করিয়ে, এত এত টাকা ওদের পেছনে খরচ করে? চোখ ফুটলেই পরিবার পরিজন ভুলে অন্যের হাত ধরে চলে যায়। এরপরেও হয়তো উনি আরও কিছু বলছিলেন, কিন্তু আমার থেকে বেশ দূরে চলে যাওয়ায় আমি আর কিছুই শুনতে পাইনি। মাথা থেকে টুপিটা খুলে হাতে নিলাম, এবার হাঁটতে শুরু করলাম বাড়ির পথে।